বন্ধুরা, তুমি কি চাও যে লোকেরা কেবল তোমার কথাই শুনুক না, বরং তোমার কথাগুলোও গুরুত্বের সাথে গ্রহণ করুক? তুমি কি চাও যে তোমার সাথে দেখা হওয়া সকলের ওপর একটা স্থায়ী ছাপ ফেলে যেতে এবং তোমার ব্যক্তিত্বে মুগ্ধ হতে? যদি তাই হয়, তাহলে এই ভিডিওটি বিশেষভাবে তোমার জন্য। কল্পনা করো, তুমি নতুন কারোর সাথে দেখা করতে যাচ্ছ। বন্ধু, ছেলে, মেয়ে, নিয়োগকর্তা অথবা ব্যবসায়িক অংশীদার। তোমার মনে এই প্রশ্নগুলো জাগে: তারা কি আমাকে পছন্দ করবে নাকি করবে না? তারা কি আমার কথা শুনবে কিনা? আমি কি তাদের প্রভাবিত করতে পারব? এই ধরনের প্রশ্নগুলো খুবই সাধারণ, এবং এই বিভ্রান্তি আমাদের ব্যর্থতার মূলে পরিণত হয়। চাণক্য বলেছেন যে প্রথম সাক্ষাতেই তোমার ব্যক্তিত্বের ওপর ছাপ ফেলা প্রজ্ঞা এবং বোধগম্যতার লক্ষণ। আর আজ আমি তোমাকে এটাই শেখাতে যাচ্ছি। এই ভিডিওতে 8 থেকে 10 মিনিটের মধ্যে তুমি শিখবে কিভাবে কারোর হৃদয় জয় করতে হয়, কিভাবে তোমার কথা দিয়ে তাকে বোঝাতে হয় এবং কিভাবে তাদের মন জয় করতে হয়। আমি তোমাকে এমন একটি পদ্ধতি দেখাবো যা অন্য ব্যক্তিকে ভাবতে বাধ্য করবে, বাহ, এই ব্যক্তি কতবার আমার হৃদয় জয় করতে পারে। আজকের পৃথিবীতে সবাই পছন্দের মানুষ হতে চায়, তাদের কথার মূল্য দেওয়া হোক এবং তাদের ব্যক্তিত্ব দ্বারা মুগ্ধ হতে চায়। আর যদি তুমি জানতে চাও এটা কিভাবে সম্ভব, তাহলে আমার দেওয়া 10টি বিষয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সেগুলো তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে। তুমি একজন ছেলে যে প্রথমবারের মতো কোনো মেয়ের সাথে দেখা করছে, কোনো মেয়ে কোনো ছেলের সাথে দেখা করছে, অথবা তুমি তোমার বসের সাথে দেখা করছে, অথবা কোনো বিশেষ ব্যক্তির সাথে। এই ভিডিওটি যে কোনো পরিস্থিতিতেই কাজে লাগবে। সবচেয়ে বড় সমস্যা হলো অতিরিক্ত আত্মবিশ্বাস বা কম আত্মবিশ্বাস। যখন তুমি অতিরিক্ত আত্মবিশ্বাসী হও, তখন অন্য ব্যক্তি মনে করে তুমি একটু বোকা, আর যখন তুমি নিচু হও, তখন তারা মনে করে তুমি আমার সমকক্ষ নয়। কিন্তু আসল ভুল হলো তোমার মনোযোগ কেবল মুগ্ধ করার ওপর। এটি তোমার স্বাভাবিক ব্যক্তিত্বকে লুকিয়ে রাখে, তোমাকে টেনশনে ফেলে এবং তোমার চিত্তাকর্ষক উপস্থিতি হারিয়ে ফেলে। বন্ধুরা, এই ভিডিওতে আমি সেই গোপন কথাগুলো শেয়ার করব যা তোমাকে প্রথম সাক্ষাৎ থেকেই তোমার ব্যক্তিত্বের শক্তি প্রদর্শন করতে সাহায্য করবে। তুমি মানুষের হৃদয় ও মনকে রাজত্ব করতে এবং সবাইকে বোঝাতে সক্ষম হবে। মনে রাখবেন, এগুলো শুধু টিপস নয়, এগুলো হলো চাণক্যের মতো চিন্তা করার এবং কৌশল তৈরি করার উপায়। যদি তুমি এগুলো অনুসরণ করো, তাহলে পরবর্তী সাক্ষাতে মানুষ তোমার দ্বারা স্বয়ংক্রিয়ভাবে মুগ্ধ হবে। কাউকে প্রভাবিত করার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী উপায় হলো মানুষ যাকে প্রায়ই হালকাভাবে নেয়। যোগাযোগ। তুমি কি বলছো তা নয়, বরং তুমি কিভাবে বলছো। বেশিরভাগ মানুষ সাক্ষাতের আগে লাইনগুলো মুখস্থ করার ভুল করে। কি বলবে, কোন সংলাপ বলবে, কিভাবে স্মার্ট শোনাবে। কিন্তু চাণক্য নীতি আমাদের ঠিক বিপরীত দিক দেখায়। আচার্য চাণক্য বলেছেন যে আচরণের প্রভাব শব্দের চেয়ে বেশি, এবং এটা সত্য যে একটি সফল কথোপকথন শব্দ দ্বারা তৈরি হয় না, বরং আপনার কণ্ঠস্বর, আপনার অঙ্গভঙ্গি এবং আপনার শারীরিক ভাষা দ্বারা তৈরি হয়। একটি জরিপ অনুসারে যখন দুজন ব্যক্তি কথোপকথন করেন, তখন প্রভাবের মাত্র 7% শব্দ থেকে আসে। 93% আসে আপনার কণ্ঠস্বর, মুখের ভাব এবং শরীরের ভাষা থেকে। তোমার কণ্ঠস্বরের স্বর প্রায় 38% ভূমিকা পালন করে, এবং তোমার মুখের ভাব এবং শরীরের ভাষা বাকি 55% নির্ধারণ করে। এর অর্থ হল, অন্য ব্যক্তি কেবল তুমি যা বলছো তা শুনতে পায় না, বরং তুমি যে আবেগ দিয়ে বলছো তা অনুভব করে। একই লাইন ধরুন এবং বিভিন্ন অভিব্যক্তি দিয়ে চেষ্টা করুন। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। যদি তুমি রাগ করে বলো, তাহলে এটা হুমকির মতো শোনাবে। যদি তুমি দুঃখের সাথে বলো, তাহলে এটা জোর করেই শোনাবে। কিন্তু যদি তুমি ঘনিষ্ঠতার সাথে বলো, তাহলে একই লাইন তোমার আত্মীয়তা এবং বিশ্বাসের অনুভূতি তৈরি করবে। শব্দগুলো একই, কিন্তু অর্থ সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে। এটাই যোগাযোগের আসল শক্তি। তাই প্রথম সাক্ষাতের সময় তোমার শব্দ পছন্দ নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। খেলার মাত্র 7%। আসল খেলা হলো তোমার স্বর। তোমার কণ্ঠস্বর কি স্থির নাকি তাড়াহুড়ো, আত্মবিশ্বাসী নাকি ভীত। আর আরও গুরুত্বপূর্ণ হলো তোমার শরীরের ভাষা। তোমার চোখ কি অন্য ব্যক্তির সাথে কথা বলছে নাকি মাটি খুঁজছে? তোমার কাঁধ কি খোলা নাকি কুঁচকে আছে? তোমার মুখ কি শিথিল নাকি উত্তেজনাপূর্ণ? চাণক্য বলেছেন যে ব্যক্তি তার আবেগ নিয়ন্ত্রণ করে, কেবল সেই অন্যদের মনকে প্রভাবিত করতে পারে। যখন তোমার সুর শান্ত, স্পষ্ট এবং আত্মবিশ্বাসী হয়, এবং তোমার শরীরের ভাষা খোলামেলা এবং আরামদায়ক হয়, তখন অন্য ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে তোমাকে গুরুত্ব সহকারে গ্রহণ করে। তারা আত্মবিশ্বাসী এবং আত্মবিশ্বাসী বোধ করে। তাই পরের বার যখন তুমি কারো সাথে প্রথমবার দেখা করবে, তখন তুমি কি বলবে তা নিয়ে অতিরিক্ত চিন্তা করো না। শুধু নিশ্চিত করো যে তোমার কণ্ঠস্বর যেন খাঁটি, তোমার অভিব্যক্তি যেন স্বাভাবিক এবং তোমার শরীরের ভাষা যেন আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটায়।
মনে রেখো, প্রথম সাক্ষাতের সময় লোকেরা তোমার শক্তি এবং অভিব্যক্তি লক্ষ্য করে, তোমার কথা নয়, এবং এটাই নির্ধারণ করে যে তুমি তাদের মুগ্ধ করেছ কিনা। অন্যদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল হাসি। সৎভাবে চিন্তা করো, তুমি যত মানুষের সাথে দেখা করেছ তাদের মধ্যে কি এমন কেউ আছে যার হাসি তুমি অপছন্দ করেছ? কখনো কি এমন ঘটেছে যে কাউকে বিশেষ আকর্ষণীয় মনে হয়নি, কিন্তু যেই মুহূর্তে তারা হাসে তারা হঠাৎ করে আরও ভালো, আরও বন্ধুত্বপূর্ণ এবং আরও আকর্ষণীয় মনে হয়? এটাই হাসির আসল শক্তি। আচার্য চাণক্য বলেছেন যে একজন মানুষের সবচেয়ে বড় বিজয় অস্ত্রের মাধ্যমে নয়, বরং তার আচরণের মাধ্যমে অর্জিত হয়, এবং হাসি হল সেই আচরণের প্রথম ভাষা। সত্য হল, ঈশ্বর প্রতিটি মানুষকে হাসির সমান ক্ষমতা দিয়েছেন। এমন কোনো মানুষ নেই যে হাসলে নিজেকে সুন্দর দেখায় না। তুমি আয়নায় নিজেকে দেখে মনে করো, আমার হাসি অদ্ভুত, আমার মুখ নিখুঁত নয়, কিন্তু অন্য ব্যক্তি তা মনে করে না। আমরা নিজেদের মধ্যে যে জিনিসটিকে ত্রুটি হিসেবে দেখি তা হলো সেই জিনিস যা অন্যদের সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করায়। তুমি এমন মুখ কখনো দেখনি যে হাসলে খারাপ দেখায়, আর যদি দেখে থাকো তাহলে সেই হাসি অবশ্যই নকল ছিল, হৃদয় থেকে নয়। এখানেই চাণক্যের নীতিগুলি কার্যকর হয়। চাণক্য বলেছেন যে যে ব্যক্তি নিজেকে নিকৃষ্ট মনে করে সে প্রথমেই হেরে যায়। যখন তুমি এই ধারণাটি অন্তরে ধারণ করো যে তুমি দেখতে ভালো নও বা স্মার্ট নও, তখন সেই চিন্তা তোমার শরীরের ভাষা, তোমার কণ্ঠস্বর এবং তোমার চোখে প্রতিফলিত হতে শুরু করে। কিন্তু যখনই তুমি এই বিশ্বাস গড়ে তুলবে যে তুমি ভালো, তখনই তুমি ভালো, ঠিক সেই মুহূর্তেই তোমার ব্যক্তিত্ব পরিবর্তন হতে শুরু করে। হাসি এমন একটি অস্ত্র যা একটি শব্দও না বলেই কারো হৃদয়ের বাধা ভেঙে ফেলতে পারে। যখন আপনি কারো সাথে হালকা, স্বাভাবিক এবং আত্মবিশ্বাসী হাসির সাথে দেখা করেন, তখন এটি অবচেতনভাবে বার্তা পাঠায় যে এই ব্যক্তিটি আরামদায়ক, নিরাপদ এবং বিশ্বাসযোগ্য। চাণক্য বলেন যে এমন কারো সাথে যোগাযোগ করা সহজ যে ভয় দেখায় না, এবং হাসি ভয় দূর করার সবচেয়ে সহজ উপায়। অতএব প্রথম সাক্ষাতের সময় প্রথমেই আপনার মন থেকে আপনার চেহারা সম্পর্কে চিন্তাভাবনা দূর করতে হবে। পরিবর্তে আপনার মনে একটি চিন্তা স্থির করুন, আমি দেখতে ভালো, আমি ইতিবাচক। নেতিবাচক চিন্তাভাবনার হ্রাস পাওয়ার সাথে সাথে আপনার স্বাভাবিক স্বভাব ফুটে উঠবে। আপনার কণ্ঠস্বর আরও দৃঢ় হবে, আপনার চোখ আত্মবিশ্বাস প্রতিফলিত করবে এবং আপনার উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে চিত্তাকর্ষক হয়ে উঠবে। মনে রাখবেন, প্রথম সাক্ষাতের সময় লোকেরা আপনার নিখুঁত চেহারা দেখতে পায় না, তারা আপনার শক্তি অনুভব করে, এবং একটি হাসি সেই শক্তির সবচেয়ে স্পষ্ট প্রকাশ। তৃতীয় এবং সবচেয়ে কার্যকর কৌশল হল প্রশংসা। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ সবচেয়ে বড় ভুল করে। যখন অন্যদের প্রভাবিত করার কথা আসে, তখন লোকেরা তাদের প্রশংসায় ভাসিয়ে দেয়। তুমি খুব ভালো, তুমি অসাধারণ, তোমার সবকিছুই সেরা। এটা ভালো শোনাচ্ছে, কিন্তু সত্য হলো এই ধরনের প্রশংসা কেবল কানে পৌঁছায়, মনের কাছে নয়। আচার্য চাণক্য বলেন, অতিরিক্ত প্রশংসা সন্দেহের জন্ম দেয়। অর্থাৎ যখন প্রশংসা অতিরিক্ত হয়ে যায়, তখন অন্য ব্যক্তি মনে করতে শুরু করে যে এটি কৃত্রিম বা কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। এখন দুটি উদাহরণ বিবেচনা করুন। একজন এসে বলে, আপনার প্রতিটি ভিডিও দুর্দান্ত, আপনার থাম্বনেইল দুর্দান্ত, আপনার কণ্ঠস্বর অসাধারণ। আরেকজন এসে বলে, স্যার, গত অক্টোবরে আপনি একটি ব্রেকআপ মোটিভেশন ভিডিও পোস্ট করেছিলেন, এতে আপনি একটি লাইন বলেছিলেন, অন্য কারোর জন্য নিজেকে উৎসর্গ করবেন না। সেই একটি লাইন আমার চিন্তাভাবনা বদলে দিয়েছে। এখন ভাবুন, কার কথা আপনার মনে সবচেয়ে বেশি সময় ধরে থাকবে? যিনি একই কথা বলেছেন, কিন্তু হৃদয় থেকে, বিস্তারিতভাবে এবং সত্য অভিজ্ঞতার সাথে। চাণক্য নীতির শিক্ষা হল সত্যিকারের প্রশংসা। শব্দ কম হওয়া উচিত, কিন্তু অর্থ গভীর হওয়া উচিত। অন্য ব্যক্তির উপর প্রশংসার এক পাত্র বর্ষণ করার দরকার নেই। একটি ফুলই যথেষ্ট, কিন্তু ফুলটি তাজা হওয়া উচিত, নকল নয়। একটি সত্যিকারের এবং নির্দিষ্ট প্রশংসা অন্য ব্যক্তিকে অনুভব করায় বা কোনো অনুষ্ঠানে দেখেছেন। কেবল বলুন, আমি সেদিন তোমাকে বিয়েতে দেখেছিলাম, তুমি খুব আত্মবিশ্বাসী এবং মার্জিত দেখাচ্ছিল। অন্য ব্যক্তি হয়তো সেই মুহূর্তটি ভুলে গেছে, কিন্তু যখন আপনি তাদের মনে করিয়ে দেবেন, তখন তাদের মনে একটা জিনিস স্পষ্ট হয়ে উঠবে। এই ব্যক্তি মনোযোগ দেন, এটা ভাষা নয়। চাণক্য বলেন যে ব্যক্তি বুঝতে পারে সে তার দিকে ঝুঁকে পড়তে শুরু করে। এই কারণে একটি প্রকৃত, ছোট এবং আন্তরিক প্রশংসা অন্য ব্যক্তির হৃদয়ে স্থান পেতে পারে, এবং যখন কেউ তোমার হৃদয়ে স্থান করে নেয়, তখন আগ্রহ আপনা আপনিই তৈরি হয়। তাই মনে রাখবেন, প্রথম সাক্ষাতে বেশি কথা বলবেন না, অতিরিক্ত প্রশংসা করবেন না,
সঠিক সময়ে প্রকৃত আবেগের সাথে সঠিক কথা বলুন এবং এটি আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। চতুর্থ এবং সবচেয়ে স্বাভাবিক উপায় হল হাস্যরসের অনুভূতি। যখন আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকেই তাদের নিজস্ব উপায়ে নিখুঁত এবং একটি হাসি সবাইকে সুন্দর করে তোলে, তখন আত্মবিশ্বাস কম থাকার কোনো প্রয়োজন নেই। এবং যখন আপনি বুঝতে পারবেন যে প্রশংসা অতিরিক্ত হওয়া উচিত নয়, বরং সঠিক জায়গায় এবং সঠিক পরিমাণে দেওয়া উচিত, তখন অতিরিক্ত আত্মবিশ্বাস স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়। এখন প্রশ্নটি কি বলা উচিত তা নয়, বরং কিভাবে পরিবেশ বজায় রাখা যায়, এবং এখানেই হাস্যরসের অনুভূতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনার কি দুজন ব্যক্তির সাথে সময় কাটানোর দরকার ছিল, একজন যিনি সবকিছু নিয়ে অভিযোগ করেন, নেতিবাচক কথা বলেন এবং পরিবেশকে ভারী করে তোলেন, এবং অন্যজন যিনি হালকা কথোপকথন করেন, সামান্যতম বিষয়ে হাসেন এবং অন্যজনকে স্বাচ্ছন্দ্য বোধ করান। তাহলে আপনি কার সাথে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন? উত্তরটি স্পষ্ট। হাস্যরসের অনুভূতি একজন ব্যক্তিকে সম্পর্কযুক্ত করে তোলে, এটি তাকে প্রকৃত করে তোলে। আর চাণক্য বলেন যে ব্যক্তি অন্যদের স্বাচ্ছন্দ্য বোধ করায় সে তাদের হৃদয় জয় করে। হাস্যরসের অর্থ স্ট্যান্ড আপ কমেডিয়ান হওয়া বা প্রতিটি লাইনে রসিকতা করা নয়। সত্যিকারের হাস্যরস হল এমন অনুভূতি যা পরিবেশকে হালকা করে, অন্য ব্যক্তির মুখে হাসি ফোটায় এবং কথোপকথনকে অপ্রতিরোধ করে তোলে। যখন আপনি হালকা রসিকতা করে কথা বলেন, তখন অন্য ব্যক্তি বোঝায় যে এই ব্যক্তি জীবনকে খুব বেশি গুরুত্ব সহকারে নেন না এবং তার সাথে থাকা সহজ। একটি সহজ উদাহরণ বিবেচনা করুন। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত এবং দুজন ব্যক্তি প্রথমবারের মতো দেখা করছেন। একজন ব্যক্তি বলেন, বন্ধু, আজ আমাদের দেখা হওয়া উচিত ছিল না। সমস্যা কি? আজ গরম হওয়ার কথা ছিল। নেতিবাচকতা এবং অভিযোগ। অন্য ব্যক্তি হেসে বলেন, তুমি কি জানো আজ সূর্য এত গরম কেন? কারণ আমি তোমার সামনে বসে আছি। এটা ঈর্ষান্বিত। শব্দগুলি একই, কিন্তু অনুভূতি পরিবর্তিত হয়েছে। অন্য ব্যক্তির সাথে বসলে তারা আরও স্বাচ্ছন্দ্য এবং আরাম বোধ করবে। চাণক্য নীতি আমাদের আরও শেখায় যে অতিরিক্ত গম্ভীরতা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। হাস্যরসের অনুভূতি সেই দূরত্ব পূরণ করতে সাহায্য করে। যখন আপনি অন্য ব্যক্তিকে হাসাতে পারেন অথবা অন্তত তাদের হাসির সুযোগ দেন, তখন তারা তাদের মনে আপনার একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করে এবং প্রথম সাক্ষাতে একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করাই সবচেয়ে বড় জয়। তাই মনে রাখবেন, প্রথম সাক্ষাতে নেতিবাচক কথাবার্তা, অভিযোগ বা পান্নাকাটি এড়িয়ে চলুন। হালকা হাসি, ছোট রসিকতা এবং নৈমিত্তিক মনোভাব রাখুন। হাস্যরসের অনুভূতি হলো সেই চাবি যা খুব বেশি প্রচেষ্টা ছাড়াই অন্য ব্যক্তির হৃদয় খুলে দেয়। আর সেই কারণেই এই কৌশলটি আপনাকে প্রথম সাক্ষাতের চেয়ে আলাদা এবং স্মরণীয় করে তোলে। পঞ্চম এবং সবচেয়ে গভীর কৌশল হল সম্মান করতে শিখুন। এটি এমন একটি পদ্ধতি যা জোরে প্রকাশ করে না, কিন্তু অন্য ব্যক্তির হৃদয়ে গভীরতম ছাপ ফেলে। চাণক্য বলেন যে ব্যক্তি প্রথমে সম্মান দেয়, কেবল সেই ব্যক্তিই সম্মান পায়। তিনি জানেন, মানুষ হয়তো তোমার চেহারা, তোমার কথা এবং তোমার রসিকতা ভুলে যেতে পারে, কিন্তু তুমি তাদের কেমন অনুভব করিয়েছ তা তারা কখনোই ভুলে যায় না। আর সম্মান একজন মানুষকে নিরাপদ এবং গুরুত্বপূর্ণ বোধ করায়। প্রথমত বুঝতে হবে যে প্রত্যেকেই একটা কারণে তাদের অবস্থানে আছে। যদি কেউ তোমার উপরে থাকে, তাহলে তারা অবশ্যই সেখানে পৌঁছানোর জন্য প্রচেষ্টা, সময় এবং ত্যাগ করেছে। আর যদি কেউ তোমার নিচে থাকে, তাহলে এর পিছনে অবশ্যই কিছু বাধ্যবাধকতা, পরিস্থিতি বা সংগ্রাম থাকতে হবে। চাণক্য নীতি আমাদের শেখায় যে একজন ব্যক্তি তার অবস্থান দ্বারা নয়, বরং তার আচরণ দ্বারা সংজ্ঞায়িত হয়। যে ব্যক্তি তার উপরে থাকা ব্যক্তিদের কাছে মাথা নত করে এবং তার নিচের ব্যক্তিদের পদদলিত করে, সে কখনোই প্রভাবশালী হতে পারে না। যখনই তুমি প্রথমবার কারো সাথে কথা বলো, তার সীমানাকে সম্মান করো। তাদের ব্যক্তিগত স্থান, তাদের গোপনীয়তা এবং তাদের সীমাবদ্ধতাগুলি বুঝো। অতিরিক্ত ঘনিষ্ঠতা, অতিরিক্ত স্পর্শ অথবা অতিরিক্ত ব্যক্তিগত প্রশ্ন সবকিছুই প্রথম সাক্ষাতে তোমার বিরুদ্ধে কাজ করে। সম্মান মানে দূরত্ব বজায় রাখা নয়, বরং একটি সুস্থ ভারসাম্য বজায় রাখা। কল্পনা করো, তুমি একটি চাকরির সাক্ষাৎকারে আছো এবং তোমার বস তোমার বিপরীতে বসে আছেন। স্যার, আপনি দেখতে খুব স্মার্ট, অথবা ম্যাডাম, আপনি অবশ্যই পনিরের সবজির একজন দুর্দান্ত রাঁধুনি। এই ধরনের কথাবার্তা আপনাকে বন্ধুত্বপূর্ণ দেখায় না, বরং অগুরুত্বপূর্ণ দেখায়। চাণক্য বলেছেন যে জ্ঞান নিহিত আছে সময়, স্থান এবং ব্যক্তির সাথে আপনার আচরণকে খাপ খাইয়ে নেওয়ার মধ্যে। যে ব্যক্তি সর্বত্র একইভাবে কথা বলে, সে বুদ্ধিমান নয়। একজন বুদ্ধিমান ব্যক্তি হলেন তিনি, যিনি অন্য ব্যক্তির ভূমিকা, পরিস্থিতি এবং তাদের সাজসজ্জা বোঝেন।
যখন আপনি সঠিক কথায়, সঠিক দূরত্বে এবং সঠিক সম্মানের সাথে কথা বলেন, তখন অন্য ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে গুরুত্ব সহকারে গ্রহণ করেন। মনে রাখবেন, সম্মান কখনো দাবি করা হয় না, এটি দেওয়া হয়। যারা নিঃস্বার্থভাবে অন্যদের সম্মান করে তারা বারবার তা গ্রহণ করে। যদি আপনি প্রথম সাক্ষাতের সময় অন্য ব্যক্তিকে অনুভব করান যে আপনি তাদের মর্যাদাকে সম্মান করেন, তবে সেই অনুভূতি আপনাকে তাদের চোখে অনন্য এবং বিশ্বাসযোগ্য করে তোলে। ষষ্ঠ এবং সবচেয়ে ব্যবহারিক কৌশল হল পরিষ্কার পোশাক পরা। এটি যতটা সহজ শোনায় তবুও শক্তিশালী। আচার্য চাণক্য বলেছেন, বাহ্যিক চেহারা অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিফলিত করে। প্রথম দেখাতেই অন্য ব্যক্তি লক্ষ্য করে না যে তোমার পোশাক কতটা দামি, বরং তুমি নিজেকে কতটা মূল্যবান মনে করো। 2000 টাকা দামের জিন্স বা 1000 টাকা দামের শার্ট পরা জরুরি নয়। 500 টাকা দামের একজোড়া জিন্স এবং 300 টাকা দামের একটি শার্ট ঠিক ততটাই কার্যকর হতে পারে যদি সেগুলো পরিষ্কার, সঠিকভাবে ধোয়া এবং ভালোভাবে ইস্ত্রি করা হয়। প্রত্যেকেরই জল এবং সাবানের অ্যাক্সেস রয়েছে এবং আজকাল প্রতিটি বাড়িতে একটি ইস্ত্রি পাওয়া যায়। এটি অর্থের বিষয় নয়, বরং মনোযোগের বিষয়। যখন আপনি সুন্দরভাবে পোশাক পরেন, তখন অন্য ব্যক্তি অবচেতনভাবে একটি বার্তা দেন যে আপনি শৃঙ্খলাবদ্ধ এবং খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেন। আপনার জুতোগুলিকে কখনোই অবমূল্যায়ন করবেন না। কেউ বিজ্ঞানের সাথে বলেছেন যে একজন ব্যক্তির জুতো জীবনে তাদের যত্নের একটি ভালো সূচক। যদি পোশাক ঠিক থাকে কিন্তু জুতো নোংরা হয়, তাহলে আপনার ব্যক্তিত্বের সামগ্রিক ছাপ হ্রাস পায়। অতএব আপনার জুতো পরিষ্কার, অপরিশোধিত এবং অনুষ্ঠানের জন্য উপযুক্ত হলেই যথেষ্ট। যদি আপনি শেভ করেন তাহলে সঠিকভাবে করুন, এবং যদি আপনার দাড়ি থাকে তাহলে তা বজায় রাখুন। চুলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এটা অতিরিক্ত স্টাইলিশ হতে হবে না, শুধু সুন্দরভাবে ছাঁটা এবং সেট করে সাজিয়ে রাখুন। চাণক্য নীতি শিক্ষা দেয় যে প্রদর্শনী নয়, বরং সংগঠনই প্রভাব ফেলে। যখন আপনি সঠিক পোশাক পরেন, তখন আপনার আত্মবিশ্বাস স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায় এবং সেই আত্মবিশ্বাস অন্য ব্যক্তির কাছে সঞ্চারিত হয়। সুগন্ধ একটি সাধারণ ভুল। আপনি যদি প্রথম সাক্ষাৎ বা চাকরির সাক্ষাৎকারে যাচ্ছেন, তাহলে ভূপের মতো তীব্র ফুলের সুগন্ধযুক্ত অতিরিক্ত তীব্র সুগন্ধি এড়িয়ে চলুন। অতিরিক্ত তীব্র সুগন্ধি মুগ্ধ করে না, বরং বিরক্ত করে। হালকা, সতেজ এবং নিরপেক্ষ সুগন্ধি সবচেয়ে ভালো। মাথা ব্যথা না করে অন্য ব্যক্তিকে উপস্থিত থাকার অনুভূতি দেওয়ার জন্য যথেষ্ট। মনে রাখবেন, পরিষ্কার পোশাক পরা কোনো বিলাসিতা নয়, এটি আত্মসম্মানের লক্ষণ। যখন আপনি নিজেকে সম্মান করেন, তখন পৃথিবী আপনাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করে। আপনার পোশাক প্রথম দর্শনে হয়তো খুব বেশি কিছু নাও বলতে পারে, তবে এটি অনেক কিছু বলতে পারে। আর এই ছোট ছোট জিনিসগুলো একসাথে তোমার ব্যক্তিত্বকে শক্তিশালী করে তোলে। সপ্তম কৌশল হলো কিভাবে স্মার্ট দেখাবেন। এখন তুমি হয়তো ভাবছো, এতক্ষণ আমরা সরলতা, শ্রদ্ধা এবং স্বাভাবিক থাকার কথা বলেছি, তাহলে কেন এই প্রদর্শন? চাণক্যের নীতি এখানে খুবই স্পষ্ট। আচার্য চাণক্য বলেছেন যে গুণাবলী কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে প্রকাশ করা উচিত। এর অর্থ হলো তোমার ক্ষমতা, অর্থ বা প্রতিভার জাহির করা উচিত নয়, বরং বুদ্ধিমানের সাথে ব্যবহার করা উচিত। টাকা থাকার অর্থ এই নয় যে তোমাকে দামি চশমা, দামি জিন্স এবং একটি বড় ঘড়ি পরতে হবে। ক্রমাগত হাত নাড়াতে হবে যাতে সবাই বুঝতে পারে যে তোমার ঘড়ির দাম 10,000 টাকা। এই ধরনের জাহির অন্যদের প্রভাবিত করে না, বরং দূরত্ব তৈরি করে। চাণক্য বলেছেন যে সম্পদের সর্বোত্তম ব্যবহার হলো সেবা। যদি তোমার টাকা থাকে তাহলে অভাবী কাউকে সাহায্য করো, কোনো কাজে দান করো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা প্রচার করো না। যখন কেউ জানতে পারে যে এই ব্যক্তি চুপচাপ দান করে, তখন তুমি নিজের জন্য যে সম্মান তৈরি করবে তা ব্র্যান্ডেড পোশাক দ্বারা অর্জন করা যাবে না। ধরো তুমি একটি শরীর তৈরি করেছো, জিমে যাও এবং শক্তি অর্জন করেছো। যদি তুমি তোমার শক্তি দিয়ে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করো, জোরে কথা বলো অথবা আধিপত্য প্রদর্শন করো, তাহলে মানুষ তোমাকে এড়িয়ে যাবে এবং তোমাকে সম্মান করবে না। কিন্তু যদি তুমি সেই শক্তি ব্যবহার করে কঠিন পরিস্থিতিতে কাউকে সাহায্য করো, কাউকে রক্ষা করো, অথবা একটা কথাও না বলে কারোর সহায়তা করো, তাহলে তোমার শক্তি স্পষ্ট হবে। চাণক্য নীতি বলে যে ক্ষমতা তখনই সবচেয়ে ভালো যখন তা নিয়ন্ত্রণে থাকে। যদি তুমি সৃজনশীল হও, নতুন জিনিস আবিষ্কার করো, লেখো, নকশা করো, অথবা তোমার নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে শুধু বসে বসে আমি এটা করি, আমি ওটা করি, এই দীর্ঘ তালিকা আবৃত্তি করো না, বরং তোমার দক্ষতা কাজে লাগাও। কিছু তৈরি করো এবং অন্য ব্যক্তিকে উপহার দাও। তোমার প্রতিভা কোনো কথা ছাড়াই কথা বলবে।
এটা বুদ্ধিমানের মতো দেখানো, যেখানে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না, বরং তোমার কাজ তোমাকে প্রতিনিধিত্ব করে। মনে রেখো, খারাপ খবর দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। ভালো জিনিস ধীরে ধীরে বেরিয়ে আসে, কিন্তু যখন তা করে তখন তারা একটি স্থায়ী ছাপ রেখে যায়। চাণক্য বলেন যে প্রকৃত বিজয়ী হলেন তিনি, যিনি তাদের গুণাবলী গোপন করেন এবং সঠিক সময়ে তা প্রকাশ করেন। তাই প্রথম সাক্ষাতের সময় তোমার প্রতিভা প্রদর্শন করার চেষ্টা করো না। তোমার গুণাবলীকে শান্তভাবে, সুন্দরভাবে এবং সঠিক মুহূর্তে ফুটে উঠতে দাও। এই পদ্ধতি তোমাকে সত্যিকার অর্থে শক্তিশালী এবং চিত্তাকর্ষক করে তুলবে। 8 নম্বর পয়েন্ট, প্রথম সাক্ষাতে কাউকে প্রভাবিত করার সবচেয়ে বিপজ্জনক কিন্তু সবচেয়ে প্রকৃত উপায় হল মৌলিক হওয়া এবং নিজেকে প্রদর্শন না করা। সহজ কথায়, অর্থহীন কথা নয়। আচার্য চাণক্য বলেছেন, মিথ্যা স্বল্পমেয়াদী বিজয় আনে, সত্য দীর্ঘমেয়াদী সম্মান। প্রথম সাক্ষাতের সময় তুমি হয়তো অন্য ব্যক্তিকে অল্প সময়ের জন্য প্রভাবিত করতে পারো, কিন্তু যদি তুমি তা জাল করো তাহলে সেই ছাপ দ্রুতই ম্লান হয়ে যাবে। তোমার মৌলিকত্বই তোমাকে 100% অনন্য এবং স্মরণীয় করে তোলে। যখন তুমি কারো সাথে দেখা করো এবং জাল করো, তখন সবচেয়ে ভালো পদ্ধতি হলো নিজেকে তোমার মতো করে উপস্থাপন করা। কিছু মানুষ নিজেদেরকে অত্যন্ত সফল বা অত্যন্ত সফল হিসেবে চিত্রিত করার চেষ্টায় এমন কথা বলে যা অন্য ব্যক্তির কাছে তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়ে ওঠে। অতিরিক্ত জ্ঞান প্রদর্শন, অভিজ্ঞতা মিথ্যা বলা অথবা সাফল্যকে অতিরঞ্জিত করা মুগ্ধ করে না, বরং বিশ্বাস ভেঙে দেয়। চাণক্য নীতি স্পষ্টভাবে বলে যে যে কেউ মিথ্যা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করে সে শেষ পর্যন্ত ব্যর্থ হয়। যদি কেউ এমন কিছু জিজ্ঞাসা করে যা তোমার কাছে নেই বা তুমি করনি, তাহলে প্রশ্নটি এড়িয়ে যাওয়ার বা লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। শুধু বলো, না আমার কাছে এটা নেই, অথবা আমি এটা আগে করিনি। এতে তোমাকে ছোট দেখাবে না, বরং তোমাকে আরও বড় দেখাবে। অন্য ব্যক্তি বুঝতে পারবে যে এই ব্যক্তি প্রতারণা করছে না, ভান করছে না। আর মনে রেখো, কারো মন জয় করার আগে বিশ্বাস অর্জন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি তোমাকে একটি বাস্তব জীবনের উদাহরণ দেই। আমার একজন পারিবারিক বন্ধু আছে। যখন আমি প্রথম তার সাথে দেখা করেছিলাম এবং তার সাথে বসেছিলাম, আমি সত্যিই ভেবেছিলাম এই লোকটি হয়তো সে নিশ্চয়ই তার গাড়িতে প্রায় 20 লক্ষ টাকা বহন করবে। কিন্তু সত্যি কথা হলো, আমি এখনও চায়ের সাথে এটি পরিবেশন করি। পার্থক্য কোথায়? হয়তো সেই একই মানুষগুলো আগামীকাল তোমার জীবনের অংশ হয়ে উঠবে, সম্পর্ক গড়বে, কথা হবে এবং সত্য খুব শীঘ্রই বেরিয়ে আসবে। চাণক্য বলেছেন যে পরিচয় লুকানো যায় না, সময়ের সাথে সাথে তা নিজেকে প্রকাশ করে। তাই তোমার কাজ, তোমার মর্যাদা এবং তোমার পরিচয় সম্পর্কে স্পষ্ট এবং সৎ থাকো। যেমন আছে তেমনই বলো, প্রদর্শন করো না, অতিরঞ্জিত করো না। কারণ যে ব্যক্তি মৌলিকতার সাথে বেঁচে থাকে তার নিজেকে প্রমাণ করার প্রয়োজন হয় না, আর সেই ব্যক্তি প্রথম সাক্ষাতেই সবচেয়ে বেশি প্রভাবিত হয়। বিন্দু নম্বর 9, নীরবতার সঠিক ব্যবহার শেখো। নীরবতাও কথা বলে। প্রথম সাক্ষাতের সময় বেশিরভাগ মানুষই একটা বড় ভুল করে। তারা নীরবতাকে ভয় পায়। কথোপকথনে 2 সেকেন্ডের বিরতি আসার সাথে সাথেই তারা যে কোনো কিছু বলতে শুরু করে। অপ্রয়োজনীয় কথা, অসম্পূর্ণ রসিকতা অথবা অপ্রয়োজনীয় শব্দ। কিন্তু আচার্য চাণক্য বলেন যে নীরবতা এমন একটি অস্ত্র যার প্রভাব শব্দের চেয়ে বেশি। প্রথম সাক্ষাতের সময় বেশি কথা বললে আপনি ভাবপ্রবণ হয়ে ওঠেন না, বরং অনিরাপদ হয়ে ওঠেন। অন্যদিকে সঠিক জায়গায় একটু নীরবতা আপনাকে আত্মবিশ্বাসী এবং পরিণত দেখায়। সাবধানে বুঝুন, যখন আপনি কারো সাথে কথা বলছেন এবং অন্য ব্যক্তি কিছু বলছেন, যদি চেহারা এবং বাস্তবতার মধ্যে পার্থক্য আছে। আজ যখন আপনি কারো সাথে দেখা করেন, তখন তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়ার পরিবর্তে আপনি কিছুক্ষণ থেমে যান। আপনি তাদের চোখের দিকে তাকান, মাথা নাড়ান এবং তারপর শান্ত কণ্ঠে সাড়া দেন। অবচেতনভাবে অন্য ব্যক্তিটি অনুভব করেন যে এই ব্যক্তিটি ভেবেচিন্তে কথা বলেছেন। নীরবতা মানে বিশ্রিতা নয়, নীরবতা মানে নিয়ন্ত্রণ। চাণক্য নীতি বলে যে যারা তাদের জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারে, কেবল তারাই তাদের ভাবমূর্তি উন্নত করতে পারে। প্রথম সাক্ষাতের সময় প্রতিটি প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দেওয়া বা প্রতিটি বিষয়ে তাদের মতামত দেওয়া প্রয়োজন হয় না। কখনো কখনো কেবল শোনা, হাসি এবং শান্ত থাকা সবচেয়ে বড় ছাপ ফেলতে পারে। মনে রাখবেন, যারা বেশি কথা বলে তারা প্রায়শই ব্যাখ্যা করে, যখন যারা স্বাভাবিকভাবেই কম কথা বলে তারা স্বাভাবিকভাবেই প্রভাবিত করে। পয়েন্ট নম্বর 10, একটি ছেড়ে যাওয়া ছাপ প্রবেশের ছাপের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
বেশিরভাগ মানুষ প্রথম সাক্ষাতের সময় পুরো সাক্ষাৎকে তাদের কিভাবে প্রবেশ করা উচিত, তাদের প্রথম লাইনটি কি হওয়া উচিত এবং শুরুতে কিভাবে প্রভাবিত করা উচিত তার ওপর কেন্দ্রীভূত করেন। কিন্তু আচার্য চাণক্য বলেছেন যে শেষে যে ছাপ পড়ে তা হলো স্মৃতি। একটি সিনেমা দেখার কল্পনা করুন। যদি শুরুটা গড়পড়তা হয় কিন্তু শেষটা শক্তিশালী হয়, তাহলে সেই সিনেমাটা মনে রাখা যায়। তবে যদি শুরুটা শক্তিশালী হয় এবং শেষটা দুর্বল হয়, তাহলে পুরো প্রভাবটাই নষ্ট হয়ে যায়। প্রথম সাক্ষাতেরও একই রকম। যদি তুমি তোমার সাক্ষাতের শেষ 2 মিনিট বুদ্ধিমানের সাথে ব্যবহার করো, তাহলে তুমি চলে যাওয়ার সময় অন্য ব্যক্তি তোমাকে মনে রাখবে। এই সময় হঠাৎ করে কথা বলতে বাধা দিও না। তোমার ফোন চেক করার জন্য উঠে দাঁড়িয়ে বলো না, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। পরিবর্তে একটি সহজ কিন্তু অর্থপূর্ণ লাইন বলো, যেমন, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, আজকের কথোপকথনটা সত্যিই উপভোগ করেছি, অথবা আমরা পরের বার বিস্তারিতভাবে কথা বলবো। এই লাইনগুলো ছোট কিন্তু অন্য ব্যক্তির জন্য আবেগত সমাপ্তি প্রদান করে। চাণক্য বলেন যে যার সাথে কথোপকথন কখনোই অসম্পূর্ণ বলে মনে হয় না, তাকেই তুমি বারবার মনে রাখো। যখন তুমি অন্য ব্যক্তির কাছ থেকে চলে যাও, তখন মনে হয় যে তুমি তার কথা শুনেছ, তাকে বুঝতে পেরেছ এবং তাকে সম্মান করেছ, তখন সে নিজেই তোমার সাথে আবার দেখা করতে চায়। মনে রাখবেন, প্রথম ডেটে মানুষ মনে রাখে না তুমি কখন এসেছিলে, কিন্তু তুমি চলে যাওয়ার পর তাদের কেমন লেগেছিল। যে ব্যক্তি ইতিবাচক অনুভূতি রেখে যায়, সে হলো সেই ব্যক্তি যাকে চেষ্টা না করেই আবার আমন্ত্রণ জানানো হয়। তো বন্ধুরা, এই ছিল প্রথম ডেটে যে কাউকে মুগ্ধ করার উপায়। ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি টিপো এবং লাইক ও শেয়ার করতে ভুলো না। মনে রেখো, তোমার ব্যক্তিত্ব দেখাও, হাসো এবং মানুষের মন জয় করো।